বাংলায় জঙ্গি জাল, এসটিএফ এর জালে হামিমের আরো এক শাগরেদ। হামিম অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়া বিলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেফতার। পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ের বাড়ি এবং গাড়ির ছবি তুলে হামিমকে দেয় এই রাজুই। এসটিএফ সূত্রে খবর এমনটাই। এই মুহূর্তে সরাসরি সেই রাজুর বাড়ি হাওড়ার বিলিলিয়াস রোড থেকে আমার সহকর্মী সুব্রত আছে। টিভি9 বাংলা আপনাদের জানিয়ে রাখবো, সবার আগে পৌঁছে গিয়েছিল এই বাড়িতে। সুব্রত, ইন ডিটেলস জানবো এই রাজু কিভাবে হামিমকে সাহায্য করত, কিভাবে জঙ্গি নেটওয়ার্কে এই রাজুর যোগ রয়েছে। দেখো, একেবারে বেলিলিয়াস রোডের এই ফ্ল্যাটে রয়েছি যেখানে আদিত্য সিং ওরফে রাজুর বাড়ি, এবং এই রাজু পড়াশোনা করত, কলেজ স্টুডেন্ট এমনটাই জানা যাচ্ছে। এবং গত শনিবার রাতে এখানে এসটিএফ এর আধিকারিকরা আসেন, তারা রাজুকে জিজ্ঞাসাবাদ করেন এবং এই আদিত্য সিং ওরফে রাজু তার কথায় একাধিক অসঙ্গতি পাওয়া যায় এবং এই আদিত্যকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার কাছে থাকা ল্যাপটপ, মোবাইল সব কিন্তু সিজ করেছে পুলিশ। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে বা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে আদিত্যর বাবা সে কিন্তু বড়বাজারের একটি মশলার কারখানার কর্মী এবং তার হাত খরচা, অর্থাৎ আদিত্যের হাত খরচা তার বাবাই দিতেন, পকেট মানি তার বাবা দিতেন। কিন্তু এই হামিমের সঙ্গে এই আদিত্যের যোগাযোগ এবং উমেশ রায়, প্রতিমন্ত্রী উমেশ রায় সম্বন্ধীয় যাবতীয় তথ্য বা তার গতিবিধি সবটাই কিন্তু এই আদিত্যর মাধ্যমেই হামিমের কাছে পৌঁছে যেত এমনটাই জানা যাচ্ছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু এসটিএফ তাকে জিজ্ঞাসাবাদ করছে। গ্রেপ্তারের পর দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার ফোন এবং ল্যাপটপ তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সব তথ্য প্রমাণের ক্ষেত্রে, এবং যেগুলোকে পুলিশ বাজেয়াপ্ত করার পর জিজ্ঞাসা করছে। আমি একটু তার পরিবারে, তার দিদা রয়েছে, তার সঙ্গে একটু কথা বলে নেবার চেষ্টা করব। আপনার নাতির ল্যাপটপ এবং মোবাইল কি নিয়ে যাওয়া হয়েছে? पुलिस लिए गए? क्या क्या लेके गया? लैपटॉप मोबाइल, हम लोग को ये जानकारी बताया कल कि लैपटॉप मोबाइल लिए हैं। आपका पोता मतलब लड़का कैसा था, क्या करता था, दिन भर क्या करता था? दिन भर तो सर कुछ नहीं, वहाँ बैठता था, नीचे लड़का लोग रहता छोट छोट, वही बैठता था। नहीं तो घर में आया, खाया पिया, कभी कॉलेज गया है। बाहर से कोई दोस्त लोग आता था? नहीं सर। हमीम बोल के कोई आया था? नहीं सर, नहीं, ये तो हम जानते नहीं। हमीम तो हम जानते नहीं है, मुसलमान लोग को हम घर में नहीं आने देता है। हमारा लड़की एक तो है, इसीलिए घर में। लेकिन आपका पोता के नाम पे जो मतलब जानकारी मिल रहा है हम लोग को कि हाँ। वो उमेश राय का सब जो डॉक्यूमेंट है, तथ्य है, सब उसको देता था। नहीं सर, हम नहीं जानते। उमेश राय कहाँ जा रहा है, क्या कर रहा है, गाड़ी का फोटो सब कुछ वो हमीम को भेजता था। अर्थात जो टेररिस्ट जो ग्रुप है उसमें वो आपका पोता शामिल हो गया था, ऐसा लग रहा है? नहीं सर, हम नहीं जानना था। तो फिर हम तो नहीं जानते हैं सर। और उमेश राय को तो हम लोग थोड़ा जानते हैं, उनको मध्य से उनके संजय के। अभी क्या चाहते हैं आप लोग? हम लोग क्या चाहेंगे सर, छोड़ देंगे, गरीब लड़का है। সুব্রত, একবার জানতে চাইবে হামিমের কাছ থেকে কোনোভাবে কি এই আদিত্য বা রাজু টাকা পেত? তার কি কোনো খবর বাড়ির লোকেরা জানতেন? দেখো, একেবারেই সেই জিনিসটাই আমরা জানার চেষ্টা করছি। অর্থাৎ পরিবার খুব একটা সচ্ছল পরিবার না, মধ্যবিত্ত পরিবার। সেই পরিবারে, অর্থাৎ সেই পরিবারের ছেলে आपका पोता को क्या ये हमीम लोग पैसा देता था? नहीं, पैसा कहाँ से मिलता था? पैसा हम देते हैं दादा, उसका बाप देता है, कभी मांगता है पापा आज दे दिए 50 रुपया हमको बिरयानी खाने का, माना आज ही दिए। चाची से मांगता था, चाची 100 रुपया दीजिए ना। तो आपका पोता कैसे टेररिस्ट एक्टिविटी में मतलब जुड़ गया? कौन किया होगा हम नहीं जानते सर। हम तो यही मीडिया बताया कल ऑफिसर लोग की 10 हम लोग बताया कि ऐसे इसमें ऐसा काम है, तब हम जाना कि हफ्ता भर में क्या हो गया, ऐसा हो गया। हम नहीं कभी एक দেখো, একেবারেই পরিবারের লোক জানাচ্ছে আদিত্যর পকেট খরচা থেকে হাত খরচা সবটাই পরিবার দিত। অর্থাৎ তাদের বাড়ির ছেলে কিভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেল বা হামিমের সঙ্গে মিলে গেল তা কিন্তু তারা সন্দিহান রয়েছেন। তবে সব মিলিয়ে এসটিএফ দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে। এই হামিমের সঙ্গে তার যোগসূত্র, তার মধ্যে কিন্তু তার ফোন এবং ল্যাপটপ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই আদিত্যের ফোন এবং ল্যাপটপ পুলিশ সিজ করেছেন এবং সেখান থেকেই যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে। হামিমের সঙ্গে তার যোগাযোগ কোথায় কোথায়, পাক জঙ্গিদের সঙ্গে তাদের মদত যোগানো এবং তাদেরকে সমস্ত তথ্য তুলে দেওয়া সবটাই কিন্তু এসটিএফ এর। সুব্রত, নিঃসন্দেহে অত্যন্ত বড় খবর এবং বড় ব্রেক তোমার। আমার সহকর্মী সুব্রত একেবারে পৌঁছে গিয়েছিল আদিত্য সিং ওরফে রাজুর বাড়িতে হাওড়ার বিলিলিয়াস রোডে। কথা বলেছিল তার পরিবারের সদস্যদের সঙ্গে। আপনাদের শোনাবো রাজুর মা
তিনি কি জানিয়েছেন টিভি9 বাংলাকে। आप नहीं जानते थे? आपका बेटा है? हाँ, नहीं पता रहता तो हम लोग अपना बच्चा को माना नहीं करते। आपका बेटा है? घर में कोई आता है? घर में दोस्त वगैरह कोई लड़की आता से आना था है तो हम किसी को घर में आनी नहीं, कोई दोस्त कोई नहीं आता था। हमीम को नाम कर हमीम आया था कभी? हमीम नाम का कोई लड़का आया था? नहीं, यहाँ नहीं आया था। उससे फोन में बात होता था? फोन में तो इतना बात तो होता ही था, तो हम उतना हम जानते नहीं है ज्यादा। दादा अब किससे बात कर रहा नहीं कर रहा, माँ है तो हम तो मान ही करेंगे ना, और क्या। সব থেকে বড় খবর, এসটিএফ এর জালে হামিমের আরো এক শাগরেদ। হামিম অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন দা, এই জাল কতদূর বিস্তৃত তার আরো একটা উদাহরণ এই মুহূর্তে উঠে এলো। এসটিএফ এর জালে একেবারে হামিম অর্পিতার পর এবার আদিত্য সিং ওরফে রাজু। তার কাজ ছিল উমেশ রায়ের বাড়ি গাড়ির ছবি তুলে হামিমকে দেওয়া। দেখুন, আমি যেটা আগেও বলেছি যে এই যে সমস্ত লোকেরা, আমি বলতাম বারংবার বলছি, এদের ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার বলে, যা সরাসরি জিহাদের সঙ্গে যুক্ত থাকে না, কিন্তু পরোক্ষভাবে জিহাদকে সাপোর্ট দেওয়া এদের কাজ, শেল্টার দেওয়া, ইনফরমেশন দেওয়া, কারণ তারা লোকাল লোক হয়। তো এই জন্য এইরকম আদিত্যের মতো অনেক আদিত্য বেরোবে, একটু অপেক্ষা করুন, দেখবেন অনেক এরকম বেরোবে। বেশ, ধন্যবাদ দীপাঞ্জন দা। আরো একবার জানাবো আপনাদের, হাওড়ার বিলিলিয়াস রোড থেকে এবার গ্রেফতার করা হলো হামিমের আরো এক শাগরেদকে, আদিত্য সিং ওরফে রাজু, এসটিএফ এর জালে। আপনাদের শোনাবো এই রাজু সম্পর্কে তার প্রতিবেশীরা তারা কি বলছেন, তার বন্ধুরা তারাই বা কি বলছেন। आदित्य हमीम के पास पहुंचाता था, फोटोग्राफ वगैरह बाकी जानकारी सभी, क्या बोलिएगा? इसका लिए कुछ नॉलेज नहीं है सर, ये हमको ये सब खबर के बारे में नहीं पता है, उमेश राय अंकल के बारे में कुछ भी। बस हम लोग एक फ्रेंड थे सर, आते थे फोन में बात करते थे, बर्थडे वगैरह में जाते थे, थोड़ा बात करने के लिए 5-10 मिनट टाइम मिलता था, उसका अपना घर चले जाते थे, वो अपना घर चला जाता था सर। और कोई दोस्त वगैरह कोई नहीं आता था? नहीं, और कोई दोस्त वगैरह उसका नहीं आता था। जो हमीम के साथ उसका कैसे फ्रेंडशिप हुआ? हमीम का नाम तो हम फर्स्ट टाइम सुन रहे हैं, हमीम के बारे में वो कभी पता भी नहीं, हमीम कहाँ रहता है, क्या करता है। আমি বলতে পারছি না যে হামিদের বন্ধু ছিল কিনা, পাড়ার ছেলেটা এখানেই থাকতো, এবার ও কী করতো না করতো আমরা পরিষ্কার বলতে পারছি না। এবার আমরা শুনতে পেলাম এই দুদিন, এই কালকে শুনতে পেলাম এরকম কেস আছে। এই আদিত্য কলেজে পড়ে, উমেশ কলেজে পড়তো, এবার এর মধ্যে কী করতো না করতো এটা আমরা বলতে পারছি না। বাংলায় কতদূর ছড়িয়ে এই জঙ্গি জাল, এসটিএফ এর জালে এবার হামিমের আরো এক শাগরেদ, অর্থাৎ হামিম এবং অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বিলিলিয়াস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এসটিএফ তাকে গ্রেফতার করেছে। এবার আপনাদের দেখাবো হামিমের নির্দেশ মতন এই রাজু, যার ছবি তুলতো, মানে উমেশ রায়, রাজ্যের পুর প্রতিমন্ত্রী, যার ছবি, যার বাড়ি এবং গাড়ির ছবি তুলে হামিমকে দিত, সেই উমেশ রায় তিনি কি বলছেন। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট দেবো আপনাদের। এবার এনআইএর গোয়েন্দাদের জেরার মুখে হামিম এবং অর্পিতা। হামিম এবং অর্পিতাকে এসটিএফ অফিসে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোন কোন প্রশ্নগুলো, কোন কোন সূত্রগুলো এই মুহূর্তে এনআইএ পেতে চাইছে জানার চেষ্টা করবো। আমার সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, দেখো, যেহেতু এই ভাট্টি গ্যাং এরা মূলত সারা দেশে নিজেদের নেটওয়ার্ক ছড়িয়ে ফেলেছিল এবং তার অন্যতম একটা অ্যাক্টিভ মেম্বার বা তাদের ভাষায় বলা হয় অ্যাসেট ছিল এই হামিম এবং তার বান্ধবী অর্পিতা। তাই তাদের শিকড় কোথায় কোথায় রয়েছে, ভাট্টি গ্যাং কতদূর এগিয়েছে এবং এদের টার্গেটে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও কোনো কেন্দ্রীয় মন্ত্রী তাদের টার্গেটে ছিল কিনা, বা কোথায় কোথায় এরা নিজেদের এরকম অ্যাসেট তৈরি করতে ফেলেছে, কাদের কাদের সঙ্গে কথা হতো, অর্থাৎ এই জঙ্গি সংগঠনটার জাল কতদূর বিস্তার করেছে সেটাই জানতে এনআইএ গোয়েন্দারা জেরা করেছেন এই অর্পিতা এবং হামিমকে। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে, তার কারণ দুজনকে বসিয়ে জেরা করেই তাদের মডিউল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব, আর সেটাই এনআইএর গোয়েন্দারা করেছে। এনআইএর একটা বিশেষ টিম তারা গতকাল এসটিএফ অফিসে এসে জেরা করেছেন এবং তারা এই জেরা করে যে তথ্য
সেগুলো ইন্টেলিজেন্সের মাধ্যমে, ইন্টেলিজেন্স ব্যুরোর মাধ্যমে তারা সারা দেশে ছড়িয়ে দেবেন, যাতে এই সংগঠনটাকে, অর্থাৎ ভাট্টিদের যে সংগঠন, সেটাকে সমূলে উপড়ে ফেলা যায়। তার কারণ এরা দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত ঝুঁকিকর। তার কারণ এরা নাশকতামূলক কাজকর্ম ছাড়াও অস্ত্র কারবার, মাদকের কারবারের সঙ্গেও যুক্ত রয়েছে। ফলে এদের নেটওয়ার্কটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া, সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া, এটা মূলত দেশের এজেন্সির কাজ। আর সেটাই এনআইএ করতে এসেছিল এবং সেই তরফে এনআইএ গোয়েন্দারা ইতিমধ্যে এসটিএফের থেকে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছিলেন। তথ্য সংগ্রহ করার পরই তারা এসেছিলেন এই হামিম এবং তার বান্ধবীকে জেরা করতে। বেশ, সুজয় আমাদের সঙ্গে থাকো। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ধরনের এখনো স্লিপার সেল মডিউল অ্যাক্টিভ আছে, আর এটা আজ শুরু হয়নি, 10-15 বছর আগের থেকেই শুরু হয়েছে। সেগুলো ধীরে ধীরে পুলিশ খুঁজে তার শেকড় বাকড় বার করছে। তো এরা টার্গেট করছিল, এই যে সরকার এসছে, তার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, টার্গেট করাটা স্বাভাবিক। কারণ এখন যেমন বর্ডার সিল হয়ে গেছে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ হয় পুলিশ, এসটিএফ বা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো, তারা অ্যাক্টিভ আছে বা আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, যাতে এই ধরনের নাশকতামূলক কাজ না হয়। একটা বড় খবর দিয়ে আপনাদের, শার্প শুটার বা তার গ্যাংকে দিয়ে কি মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল? ধৃত জৈশ জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। হামিমের নজরে ছিল খুনের অভিযোগে জেলে থাকা একজন শার্প শুটার। আমি সরাসরি চলে যাবো আরো একবার, আমার সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, তার মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যা করার জন্য কতদূর পর্যন্ত প্ল্যান করে ফেলেছিল এই হামিম? দেখো দীপ, এদের পরিকল্পনা অনেকটা এগিয়ে গিয়েছিল। তার কারণ তারা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর গতিবিধি জেনেই তারা থেমে থাকেনি। তাকে মুখ্যমন্ত্রীকে হত্যা করতে গেলে কিভাবে তাদের প্ল্যান এক্সিকিউট হবে, তারা কোন পদ্ধতিতে গবে, সেটাও তারা ভেবে ফেলেছিল। এই হামিমের সঙ্গে এই ভাট্টি গ্যাংয়ের কথোপকথনের বেশ কিছু তথ্য এসটিএফের গোয়েন্দাদের হাতে এসছে, যেটা রীতিমতো চোখ কপালে তোলার মতো। সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের এক জেলে বন্দি এক খুনের মামলার অভিযুক্ত ও তার গ্যাংকে ব্যবহারের কথা পরামর্শ হিসেবে দিয়েছিল এই হামিম। ভাট্টি গ্যাংকে জানিয়েছিল যে সেই জেলে যে শার্প শুটার গ্যাং রয়েছে তাকে এনগেজ করা যেতে পারে বা তাকে নিয়োগ করা যেতে পারে মুখ্যমন্ত্রীকে হত্যা করার জন্য। ভাবতে বাস্তব কতটা ভয়ঙ্কর চিন্তাভাবনা তারা এগিয়ে গিয়েছিল, যেটা এসটিএফের সাফল্যে যেটাকে আটকে দেওয়া গিয়েছে। এবার তদন্তকারীরা ইতিমধ্যে সেই নামও জানেন যে কোন গ্যাংয়ের কথা বলা হচ্ছে। নিরাপত্তার খাতিরে আমরা সেই নাম সামনে আনছি না কোন গ্যাংয়ের মেম্বারের কথা বলা হচ্ছে। তবে এবার জেলে গিয়ে এই যে গ্যাংয়ের মেম্বার তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য তারা পেতে চান। তার কারণ ভাট্টি গ্যাং কি শুধুমাত্র নামটাই জেনেছিল নাকি তাদের মধ্যে কোনো কথাবার্তাও হয়ে গিয়েছিল? এর আগে আমরা দেখেছি যে জেলের ভেতর থেকে কথাবার্তা বেশ কিছুটা সহজ ছিল, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর সেটা আটকে দিয়েছে। কিন্তু তারপরেও কোনো রকমভাবে সেই গ্যাং মেম্বাররা মুখ্যমন্ত্রীকে হত্যার ছকে এগিয়েছিল কিনা সেটা জানতে চান। ফলে হামিম যে কত ভয়ঙ্কর একজন দুষ্কৃতী, কত ভয়ঙ্কর একজন জঙ্গি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে। এবং এদের একটা মোটাস অপারেন্ডি বা একটা কাজের ধরন রয়েছে, যেটা হলো হামিমের কাজ ছিল মূলত এই প্ল্যান, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে টার্গেট করার, যে তার গতিবিধি, তার বাড়িতে রেকি করা, তার সম্পর্কিত তথ্য, ছবি, ভিডিও জোগাড় করে দেওয়া। তার পরবর্তী ধাপে তাকে আর রাখা হয় না, প্ল্যান এক্সিকিউশনে অন্য টিমকে দায়িত্ব দেওয়া হয়। আর সেটাই হামিম বলেছিল এই শার্প শুটারকে নিয়োগ করার ক্ষেত্রে। ফলে সেই ভয়ঙ্কর পরিকল্পনাকে ভেস্তে দেওয়া গিয়েছে, কিন্তু আরও তদন্ত করে আরও তথ্য বের করতে চান এসটিএফের গোয়েন্দারা। একেবারে সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। তার মানে আপনারা শুনলেন, শার্প শুটার বা তার গ্যাংকে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার প্ল্যান অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল এই হামিম। আপনাদের শোনাবো এই বিষয়ে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, যিনি প্রাক্তন এনএসসি কর্তাও, তিনি কি জানিয়েছেন। পাশাপাশি শোনাবো স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন। এই সমস্ত গ্যাংগুলো যখন অপারেট করে জিহাদিদের, এরা কিন্তু খুব মেটিকুলাসলি করে। কোনো একজন ব্যক্তি পুরো ব্যাপারটা করে না, এটা আলাদা 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 সমস্ত লোকজন থাকে, তারা করে। খুব ওয়েল অর্গানাইজড প্ল্যান। এবং এটাও ব্যাপারটা যে প্ল্যানটা পুরোপুরি কন্ট্রোল করা হয়েছে পাকিস্তানে বসে, সাজ্জাদ ভাট্টির গ্যাং তারা কন্ট্রোল করেছে। প্ল্যান যখন ওরা করে, এটা কিন্তু হিস্টোরিক্যালি ব্যাপার থেকে বহু প্ল্যান হয়, একটা পর্যায়ে গিয়ে সেখানে ব্যর্থ হয় এবং তারা ধরা পড়ে বা হোয়াট এভার ব্যবস্থা করা হয়। প্ল্যান তো ওরা করবেই, কিন্তু আমাদের সিস্টেম যদি মজবুত থাকে, আমাদের ইন্টেলিজেন্স যদি মজবুত থাকে, তাহলে প্ল্যানের বিভিন্ন স্তরেই ধরা পড়ে যায়, যেমন হামিম মন্ডল এই স্তরে ধরা পড়ে গেল। ব্রেড ক্রাম্পিং সিস্টেম দিয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লোককে কানেক্ট করা হয়। কেউ টেকনোলজি দেখে, কেউ জেলের ভিতর থেকে কোনো একটা লোককে কিছুক্ষণের জন্য রিলিজ করায় অর অ্যাক্টিভেট করায়, যার নেটওয়ার্কটা অপারেট করে চলে যায়।
সুতরাং এই ধরনের তথ্য পাওয়া গেলেও কতটা কোনটা কনফার্মেটরি স্টেপ দিয়ে তারা এগোবার চেষ্টা করেছিল এটাকে কনক্লুশনে আসতে কিছু সময় লাগবে। তবে এইটুকুনি বলা যেতে পারে একটা বড়সড় আঘাত আনার চেষ্টা তারা পশ্চিমবঙ্গে করছিল এবং পশ্চিমবঙ্গে সেটা করার পরে তারা এই এন্টায়ার ইস্টার্ন করিডোরে একটা ত্রাস সৃষ্টি করার চেষ্টা তারা করবে। আমার মনে হচ্ছে এটা একটা প্রসেসের একটা গাঁটকে আমরা ধরতে পেরেছি, কিন্তু এরকম অনেক অনেক রকমের কর্নার্স এখনো বেঁচে আছে, এখনো অ্যাক্টিভেটেড আছে এবং এখনো কন্টিনিউ চলছে। সুতরাং সেই গোটা স্ট্রাকচারটাকে দিস ইজ জাস্ট আ টিপ অফ দি এন্টায়ার আইসবার্গ। মুখ্যমন্ত্রীর গতিবিধিতে নজর রাখার দায়িত্ব ছিল হামিম মণ্ডলের উপরে, দাবি বেঙ্গল এসটিএফের আইজি গৌরব শর্মার। হামিম মণ্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে, আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। সাধারণ মানুষ সনাতনীদের জন্য কথা বলেছেন, তাই অনেকের গায়ে জ্বালা। মুখ্যমন্ত্রীর ছেলের নিরাপত্তা প্রসঙ্গে এমনই মন্তব্য করেন বাবা শিশির অধিকারী। সাধারণ মানুষদের জন্য কথা বলছেন এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একে খতম করে দাও, একে খতম করে দাও। খতম এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে। পাক জঙ্গিদের হিট লিস্টে মুখ্যমন্ত্রীর জন্য বুলেট প্রুফ গাড়ি। কাঁথির বাড়ি থেকে বুলেট প্রুফ গাড়িতে কলকাতায় শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। বর্ধমান থেকে জৈশ জঙ্গি হামিম মণ্ডল বেঙ্গল এসটিএফের জালে ধরা পড়তেই সামনে আসে বিস্ফোরক তথ্য। হামিমকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন মুখ্যমন্ত্রীর গতিবিধির উপরে নজর ছিল পাক জঙ্গির। রাজ্যের পুলিশ যথেষ্ট সফলতা পেয়েছে। সর্বোপরি আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর যিনি নিয়ন্ত্রণ করেন তার নাম অমিত শাহ, এবং ধন্যবাদ রাজ্য পুলিশকে, যেমন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা তাদেরকেও ধন্যবাদ। যতই করুক এই ধরনের উগ্রপন্থা বাংলার মাটিতে যারা এতদিন বীজ বপন করে গেছেন, দীর্ঘ 15 বছর ধরে বর্ডার এলাকার ফেন্সিং করতে দেয়নি, বর্ডারের অরক্ষিত রেখেছেন, বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশ থেকে এই সময়ের উগ্রপন্থাকে এখানে আনার করেন, চোখের জল ফেলেন, কখনো নাটক করেছেন অতীতে। এতে বাংলার মানুষ শুভেন্দুবাবুর সাথে আছে, আর আমরা মনে করি পরিবারের একজন অঙ্গ হিসেবে আমরা আস্থাশীল। পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রিজার্ভ ফোর্স নিশ্চিতভাবে প্রত্যেকটা বাংলার মানুষ সুরক্ষিত থাকবেন। কোন 1 ইঞ্চিও এর কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমরা মুখ্যমন্ত্রীর জন্য যদি উদ্বিগ্ন হই, তাহলে আমরা পহেলগাঁওয়ের পর্যটকদের জন্য উদ্বিগ্ন, আমরা আমাদের ঘরের ছেলে যারা পুলিশ বা জওয়ান হিসেবে কাজ করছে তাদের জন্য উদ্বিগ্ন, সাধারণ মানুষ তাদের জন্য আমরা উদ্বিগ্ন। ফলে জঙ্গি দমনটা শুধুমাত্র একটা খবর যে ভিভিআইপিদের টার্গেট করেছে না। যখন পহেলগাঁওতে ডেড বডিগুলো পড়েছিল তখন আপনার খারাপ লাগেনি? তাদের আত্মীয় স্বজন নেই, তাদের প্রাণটা প্রাণ নয়। ফলে জঙ্গি সমস্যাটা শুধু ভিভিআইপি অ্যাঙ্গেল থেকে দেখা এবং জঙ্গিদের গুরুত্ব বোঝাতে কত বড় বড় ভিভিআইপিরা টার্গেট ছিল সেই তালিকা দেওয়াটা কোনো। জঙ্গি জাল ছড়াতে গ্রুপ তৈরি করে অপারেট করতে হামিমরা, যারা একের পর এক বিস্ফোরক তথ্য এসটিএফ এর হাতে। রাজ্যের একাধিক জনকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে হামিমরা, নাম বেঙ্গল মডিউল। হামিমকে জেরা করে এই তথ্য মিলেছে বলে এসটিএফ সূত্রে খবর। সূত্রের আরও খবর, গেমিং অ্যাপের মাধ্যমে হামিম এবং আদিত্য এই দুজনের পরিচয় হয়। দুজন একাধিকবার দেখা করেছিল বলেও জানতে পারেন গোয়েন্দারা। এনক্রিপ্টেড চ্যাটে কথা হতো, পাকিস্তানের ভাট্টি গ্যাংয়ের যোগ মিলেছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।